বেলডাঙ্গা কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের শয়তানি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের শয়তানি বা রাজ্য পুলিশের শয়তানি সবাই অবহিত আছে, মানে সবাই জানে নিশ্চয়ই। প্রায় 30 জনের ওপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তারপর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এনআইএ তদন্তের রায় দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত শুরু করে। মুর্শিদাবাদ পুলিশ, বেলডাঙ্গা পুলিশ নন কোঅপারেশন শুরু করে, যা প্রাথমিক মিডিয়া রিপোর্ট যে সেখানে কেস ডায়েরি পর্যন্ত এনআইএকে হস্তান্তরিত করা হচ্ছিল না। এবং তারপর রাজ্য সরকার শটান চলে যায় সুপ্রিম কোর্টে, কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে বলেছেন যে কেন্দ্রীয় সরকার চাইলে এখানে এনআইএ তদন্ত করতে পারে। তার প্রেক্ষিতেই এনআইএ তদন্ত হয় এবং সেই এনআইএ তদন্ত নিয়ে যখন সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা চ্যালেঞ্জ হয়, সেখানে সেই সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার মধ্যে ইন্টারফেয়ার করতে চায় না, এবং কলকাতা হাইকোর্টই শুনুক। কিন্তু তার একটা নির্দিষ্ট অবজারভেশন ছিল যে যখন শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসরা মারা গিয়েছিলেন, যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারবার করে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এনআইএ তদন্ত করবেন কিনা, কিন্তু কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে চুপ ছিল। এক্ষেত্রে তারা যে তদন্ত করছে সেক্ষেত্রে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি করানোর লক্ষ্যেই হচ্ছে না সাময়িক আবেগের ভিত্তিতে হচ্ছে, এনআইএ এই সংক্রান্ত ব্যাপারে ইউএপিএ ধারা যে প্রয়োগ করেছে সেই সংক্রান্ত রিপোর্ট মুখ বন্ধ করা খামে সরাসরি কলকাতা হাইকোর্টে জমা দিক। এই হচ্ছে সার নির্যাস। কিন্তু মুর্শিদাবাদের পুলিশকে দিয়ে এবার মমতা খেলাচ্ছেন। কি করছেন দেখুন, বেলডাঙ্গার অপরাধীদের বাঁচানোর জন্য, অভিযুক্তদের বাঁচানোর জন্য। বেলডাঙ্গায় কিছুই হয়নি, ভাবখানা এমনই। কাদের বাঁচাচ্ছেন? আমি বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে এনআইএ তদন্ত করলে মমতা প্রশাসনের অসুবিধাটা কোথায়, বা তৃণমূল কংগ্রেস দলটার অসুবিধা কোথায়? এখানেই লুকিয়ে রয়েছে যে এই রাজ্যে যত অ্যান্টি সোশ্যাল কাজ, অসামাজিক কাজ, সমস্ত কাজের ক্ষেত্রে ব্যাকিং বা স্পন্সরশিপ থাকে এই রাজ্যের শাসক দলের। বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছিল, ঝাড়খণ্ডের মাটিতে আলাউদ্দিন শেখ বলে একটি ছেলে খুন হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, তাকে খুন করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে না, তথ্যটা ভুল, আত্মহত্যা করেছেন। বেলডাঙ্গা মুর্শিদাবাদের পুলিশই গিয়ে সেখান থেকে রিপোর্ট ইনভেস্টিগেট করে নিয়ে আসে। কিন্তু তার মধ্যে যা ঘটে যায়, 6 ঘন্টা NH-12 অবরুদ্ধ থাকে, বেলডাঙ্গা রেলগেট সিগন্যাল ভাঙচুর হয়, অনেক কিছু ক্ষতি হয়। তারই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন হাইকোর্টে এবং সেই হাইকোর্টের অবজারভেশনের ভিত্তিতে শেষ পর্যন্ত এনআইএ তদন্ত দেওয়া হয়। এবং সেই তদন্তের ব্যাপারে জাস্টিস জয়মাল্য বাগচি যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটাকে হাইলাইট করে গতকাল মিডিয়া ন্যারেটিভ তৈরি করা হলো। সেখানে এবিপি আনন্দের মতো সংবাদ মাধ্যম স্টোরি লাইনটাকে ঘোরানোর চেষ্টা করলো। এসএলপিটার যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা যে রিজেক্টেড হয়েছে, সেইটা হাইলাইটেড হলো না। এবং রাজ্য সরকার যে এই বেলডাঙ্গার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে নন কোঅপারেশন করে, এই অ্যাঙ্গেলটাকে হাইলাইটেড হলো না। শুধুমাত্র জাস্টিস জয়মাল্য বাগচি যে তার যে অবজারভেশন দিয়েছেন সেইটাকে হাইলাইট করালো। এটা তো হলো একটা দিক। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন এর এনআইএ আদালত কলকাতায় আছে। সেই এনআইএ আদালতে এর আগে একদিন হাজিরা দেওয়ার কথা ছিল, 36 জন সম্ভবত অভিযুক্ত, তাদের নিয়ে আসার কথা ছিল। রাজ্য পুলিশ সিকিউরিটি দেয়নি, ফলত বহরমপুর জেল থেকে তাদের নিয়ে আসা যায়নি। এদিনও আবার সিকিউরিটি দেওয়া হলো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুর্শিদাবাদের পুলিশ বলছে যে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য সিকিউরিটি দেওয়া গেল না। তো আগের দিন কেন দেওয়া গেল না? তখন তো উচ্চ মাধ্যমিক শুরু হয়নি। কে প্রশ্ন করবে? সিদ্ধারাহীন বাংলা সংবাদ মাধ্যম তো এই মুর্শিদাবাদের পুলিশ সুপার বা মুর্শিদাবাদের পুলিশকে প্রশ্ন করতে পারে না, কারণ তাদের তো বিজ্ঞাপনে দায় আছে। কিন্তু প্রশ্নটা থাকলো যে আজকে উচ্চ মাধ্যমিকের জন্য আনতে পারলেন না, আগের দিন আনতে পারেননি কেন? যাই হোক, এনআইএ একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। আলটিমেটলি পুরো ব্যাপারটাকে ভার্চুয়াল শুনানি করে দিয়েছে। বহরমপুর জেল থেকে বসে বসে যারা অভিযুক্ত তাদের হাজিরা দিতে হয়েছে আজকে এনআইএ আদালতে। আচ্ছা, একদিকে যখন মুর্শিদাবাদের পুলিশকে দিয়ে সীমাহীন শয়তানি মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন ওই ধৃতিমান সরকার টিমকে দিয়ে, তখন এনআইএ আদালতে ভার্চুয়াল শুনানিটা হয়ে গেল, অর্থাৎ এনআইএর তদন্ত প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল। আপনারা জানেন যে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কেন? আমি দুটো ছোট উদাহরণ দেবো। একটা হচ্ছে, আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে রিষড়া শিবপুর এবং ডালখোলাতে রামনবমীর মিছিলের ওপর আক্রমণ হয়েছিল। রাজ্য পুলিশ অপরাধীদের গ্রেফতার করেনি, এনআইএ তদন্ত হয়, আসল অপরাধীরা গ্রেফতার হয় এবং তারা এখন জেল হাজত খাটছে। এটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে, আপনাদের মনে আছে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল সম্ভবত পটাশপুরে, আমি যদি ভুল না বলি, পূর্ব মেদিনীপুরে।
এনআইএ ঘাড় ধরে ধরে অপরাধীদের কিন্তু গ্রেফতার করছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট, যারা ইলেকশন রিগিং করে তাদের গ্রেফতার করছে, গ্রেফতার করে তাদের সাজারও ব্যবস্থা করছে। এনআইএর তদন্ত কিন্তু সিবিআই ইডির মতো নয়, তারা অনেক ফাস্ট করছেন এবং তারা আলটিমেটলি রিগারাস একটা স্টেপের দিকে যান এবং যেটা করছেন তারা অভিযুক্তরা জেল খাটছেন এখন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের পুলিশ ধৃতিমান সরকার ভেলকি দেখাতে গিয়েছেন, চালাকি করতে গিয়েছেন। অবশ্য তাঁর তো নির্দেশ নয়, নবান্নের মালিক যা নির্দেশ দেন। আপনি ভাবুন তো, ন্যাশনাল হাইওয়ের মতো জায়গা 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখলেন, ব্যাপক ভাঙচুর হলো স্থানীয় এলাকায়। আর সেই ভাঙচুরের পর তাদের বাঁচানোর জন্য একটা সরকার অ্যাক্টিভ হয়েছে, প্রোঅ্যাক্টিভ হয়েছে। এনআইএ তদন্ত হতে দিলে অসুবিধা কোথায়? পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কথা মনে আছে আপনাদের, পিএফআই, যেটা শেষ পর্যন্ত এনআইএর তরফ থেকে এসে এই কলকাতায় সম্ভবত বেগবাগানে তাদের হেড অফিস ছিল, সেটাকে সিল করলো। করোনার সময় 20,000 লোকজনকে নিয়ে প্যারালাল পুলিশ, প্যারালাল মিলিটারি নিয়ে মুর্শিদাবাদের মাটিতে মিছিল করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। সিমি, আসাউদ্দিন ওয়াসির, আপনারা জানেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তারা। পিএফআই, সিমি, এরা সেনকে বেলডাঙাতে ছিল, প্রোঅ্যাক্টিভ ছিল। তো প্রোঅ্যাক্টিভ ছিল এবং তার জন্য যা ভাঙচুর হওয়া হয়েছিল, ফলত স্বাভাবিকভাবে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরই তো পাকড়াও করেছে এবং সেটা নিয়েই তো হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। তাহলে অসুবিধাটা কোথায়? রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, ধৃতিমান সরকারের। আমি বলছি, পুলিশকে দিয়ে যখন নোংরা কাজ করানো হয় না, সমাজের সব থেকে বেশি ক্ষতি হয়। দেখুন, পুলিশের ওপর মানুষের আস্থা থাকা ভালো, কিন্তু এই ধৃতিমান সরকারের মতো টিম, সুস্মিতা সোরেন কী করেছিলেন আপনারা জানেন? পশ্চিম মেদিনীপুরে একজন স্কলার মহিলাকে কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা হয়েছে। ফলত এখন সেই টিম আবার ধৃতিমান সরকারের বাহিনী আবার শুরু করছেন। আমি যখন এই আজকে প্রতিবেদন পেশ করছি, আমি দেখছিলাম যে একটি সম্ভবত ইমামদের সভা টভাতে বা কোনো একটা সভাতে একটা পুরোদস্তুর অন্য গোষ্ঠীর, মানে আমি বলছি পুলিশের সঙ্গে যার সম্পর্ক থাকার কথা নয়, সেইখানে গিয়ে বড় বড় রাজনৈতিক বক্তৃতা, মানে রাজনৈতিক বক্তৃতাই বলবো, পুলিশ তো এখন পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে গেছে, করছিল। আমি বলছি, অথচ ওদিকে এনআইএর সঙ্গে অসহযোগিতা করছেন। ধৃতিমান সরকারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কয়েকদিন আগে, মিডিয়াতে দেখছিল যে আপনি এনআইএকে দিচ্ছেন না কেন, কেস ডায়েরি দিচ্ছেন না কেন, বলে ওটা একটা লিগাল ইস্যু আছে। কিসের লিগাল ইস্যু? একটা রাজ্য সরকার হাইকোর্টে অবজারভেশন এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ তদন্ত দিতেই পারে, দিয়েছে। সেটাতে লিগাল ইস্যু কোথায়? সেখানে সুপ্রিম কোর্ট থেকে কি স্টে অর্ডার ছিল? রাজ্য সরকার, কলকাতা হাইকোর্ট থেকে স্টে অর্ডার ছিল? তাহলে লিগাল ইস্যুর জন্য কেস ডায়েরি হস্তান্তর আটকাচ্ছিলেন কেন? আমি বলছি, কতটা নিচে নামাবেন পুলিশের? আইপিএস বা প্রমোদ TWBPS এরা পুলিশের এই স্টেজে বসে থেকে না এন্টার বাংলার পুলিশ সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছেন। এক একজন আছেন, দ্যুতিমান ভট্টাচার্য, ধৃতিমান সরকার, অনিশ সরকার, কত নাম বলবো। আসলে পুলিশকে ভাবতে হবে যে তাদের সামাজিক দায়িত্বটা আগে, পলিটিক্যাল কর্তব্যটা আগে নয়। আজকে দাঁড়িয়ে এনআইএকে অসহযোগিতা করার জন্য ক্রিমিনালদের কোঅপারেশন করছে ধৃতিমান সরকার বাহিনী মুর্শিদাবাদের মাটিতে। অবশ্য এনআইএ একটা খুব বোল্ড স্টেপ ফেলে ওই প্রত্যেকের 31 জন না 36 জন প্রত্যেকের শুনানিটা করিয়ে দিল, মানে অর্থাৎ ভার্চুয়াল হিয়ারিংটা করিয়ে দিল। এখনও পর্যন্ত লাস্ট যা রিপোর্ট পেয়েছি, অর্থাৎ এনআইএ মাস্টার স্ট্রোকে কাত হলো রাজ্য পুলিশ, শুনানি এগোতে শুরু করলো, মামলাটা এগোতে শুরু করলো। এরপর বাকি লড়াই তো কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন অপরাধীদের বাঁচানো, যেটা তার অ্যাজ ইউজুয়াল কাজ, সেটাই করবেন এবং পুলিশকে দিয়ে করবেন। কিন্তু পুলিশ আজকে কাত হলো, হায়ার সেকেন্ডারির পরীক্ষার জন্য তাদের হাজিরা করলেন না, ভার্চুয়াল শুনানি হলো। এবার কী করবেন ধৃতিমান সরকার? প্রশ্নটা থাকলেও উত্তর দেবেন।